আমার অনলাইন ক্লাসে আমি প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সেকেন্ড টার্মিনালের পড়া আমরা শুরু করে দিয়েছি। ইতিমধ্যেই আমাদের একটি কবিতা এবং একটি গল্প আমরা পড়ে ফেলেছি। সেকেন্ড টার্মিনালের যে শেষ কবিতাটি রয়েছে, দি নর্থ শেপ কবিতাটির নাম। আজকে আমি এই কবিতাটি পড়াবো। তোমরা প্রত্যেকেই 69 পৃষ্ঠা তোমাদের টেক্সট বুকের 69 পেজ তোমরা বার করে তোমরা কবিতাটিকে লাইন বাই লাইন দেখো। আমি পড়াবো আর আমার কথাগুলো মন দিয়ে শোনো। তো আর সময় নষ্ট না করে আমি শুরু করছি। দেখো, আজকের যে কবিতাটি রয়েছে, কবিতাটির নাম দি নর্থ শিপ। আমি বোর্ডে লিখেছি দি নর্থ শিপ। কবি ফিলিপ লার্কিন। এনার জন্ম 1922 সালে এবং মৃত্যু 1985 সালে। আমি তোমাদের কবিতা পড়াতে গিয়ে বহুবার তোমাদের রোমান্টিক এজের কথা বলেছি, তোমাদের যে রোমান্টিসিজম সেটাও বলেছি। বৈশিষ্ট্যটা কি, মানে একটা রোমান্টিক পোয়েমের কি কি বৈশিষ্ট্য হতে পারে সেগুলো বলেছি তোমাদের। দেখো, দি নর্থ শিপের যে ফিলিপ লার্কিন, এই কবিতাটি কিন্তু রোমান্টিক পোয়েম নয়, কিন্তু এটা এর মধ্যে আমরা রিয়েলিস্টিক কিছু জিনিস দেখতে পাবো। হ্যাঁ, উনি কিছু বাস্তব জীবনকে উপলব্ধি করে উনি কিছু গুরুত্বপূর্ণ নতুন বিষয় ঢুকিয়েছেন। গুরুত্বপূর্ণ বিষয় বলতে কি? গুরুত্বপূর্ণ বিষয় বলতে যে উনি বাস্তবে যেটা অনুভব করেছেন সেই বিষয়টাকে কিন্তু উনি মেনশন করেছেন। তো সেটাকে কিভাবে উনি মেনশন করেছেন কবিতাটি আমরা পড়লে বুঝতে পারবো। দেখো, এই কবিতাটিতেও আমরা দুটো মিনিং দেখতে পাবো, দু ধরনের মিনিং দেখতে পাবো, একটি ইনার এবং একটি আউটার মিনিং। তো আউটার মিনিংকে আবার সারফেস মিনিং বলা হয়, আর ইনার মিনিংকে আবার ডিপ মিনিং বলা হয়। তার মানে কবিতা পড়ে লাইন বাই লাইন পড়ে যে মিনিংটা আমি বুঝবো, যেটা বেরিয়ে আসবে লাইন বাই লাইন পড়ার পরে যে মিনিংটা বেরিয়ে আসবে, সেটা হচ্ছে সারফেস মিনিং বা আউটার মিনিং। আর সেটা একেবারে ভিতরে ঢুকে গিয়ে কবি কি বলতে চেয়েছেন ওই লাইনগুলোর মাধ্যমে, উনি কি বোঝাতে চেয়েছেন ওই কথাগুলোর মাধ্যমে, ওনার অ্যাকচুয়াল থিঙ্কিংটা কি, সেটা যদি আমরা অ্যানালাইজ করি তাহলে সেটা হয়ে যাবে ডিপ মিনিং বা ইনার মিনিং। তো দুটোকে আমাদের পড়তে হবে, দুটোকে আমাদের জানতে হবে, নাহলে কিন্তু এই কবিতাটা আমাদের কাছে পরিষ্কার হবে না। তো শুরু করি। দেখুন, এই প্রথম লাইনে বলছেন, I saw 3 ships go sailing by. I saw 3 ships go sailing by. আরেকটা কথা বলে দিই আমি, এই কবিতা দেখো ফিলিপ লার্কিনের একেবারে স্টার্টিং, মানে ওনার কেরিয়ার যখন স্টার্ট হচ্ছিল, মানে উনি যখন এই কবিতাটা লেখেন তখনও কিন্তু উনি প্রসিদ্ধ হননি। উনি একজন ভালো কবি হিসেবে খ্যাতি পাননি। তো তখনও কিন্তু ওই সময়কার যিনারা বিখ্যাত কবি ছিলেন ওনাকে ক্রিটিসাইজ করেছেন, অনেক কবি ক্রিটিসাইজ করেছেন। তো তাই উনি কিন্তু ভীষণ স্ট্রাগলিংয়ের, একেবারে এই টাইমটা হচ্ছে ওনার স্ট্রাগলিং টাইম, যখন উনি ভীষণ স্ট্রাগল করছিলেন। হ্যাঁ, একেবারে জীবনের কেরিয়ারের শুরুতেই কিন্তু শুরুর কিন্তু এই কবিতাটা উনি, মানে ওনাদের যখন কেরিয়ার শুরু হচ্ছিল, হ্যাঁ, ওনার জন্য কিন্তু যথেষ্টই টাফ টাইম ছিল, খুব কঠিন সময় ছিল ওই সময়টা, তখনকার কিন্তু এই কবিতাটি উনি কিন্তু মানে বাস্তবটা কি জিনিস সেটাকে কিন্তু খুব ভালোভাবে উনি রিয়েলাইজ করেছেন। তাই এই কবিতায় কিন্তু সেই ধরনের কিছু থিঙ্কিং আমরা দেখতে পাবো, কবিতাটা পড়ার পরে আমরা বুঝতে পারবো। দেখো উনি কি বলছেন,
প্রথম স্ট্যান্ডায় একেবারে প্রথম লাইনে দেখো উনি বলছেন আই স 3 শিপস গো সেলিং বাই। আমি দেখেছিলাম 3টে জাহাজকে পাড়ি দিতে। তো এখানে দেখো, এখানে আমি বললাম প্রথম স্ট্যান্ডার প্রথম লাইন, তার মানে এখানে কিন্তু 6খানা স্ট্যান্ডা রয়েছে এই কবিতায়। তো 4টে করে লাইনে একটা করে স্ট্যান্ডা, 4টে করে লাইন দিয়ে একটা করে স্ট্যান্ডা, তার মানে 24 লাইন, আমরা 24খানা লাইন পাবো। তো তাহলে উনি কি বলছেন দেখো প্রথম স্ট্যান্ডায় আই স 3 শিপস গো সেলিং বাই। আমি দেখেছি 3টে জাহাজকে সেলিং বাই মানে হচ্ছে পাড়ি দিতে। তাহলে পাড়ি দিতে মানে ওই 3টে জাহাজ সমুদ্রে, জাহাজগুলো কি করছে, জাহাজগুলো যাত্রা শুরু করছে, যাত্রা শুরু করছিল, বুঝতে পারছো? তার মানে উনি 3খানা জাহাজকে উনি দেখেছেন, কি করতে দেখেছেন, ওই জাহাজগুলো কি করছিল, ওই জাহাজগুলো কিন্তু পাড়ি দেওয়ার জন্য মানে পাড়ি দিচ্ছিল আর কি, সমুদ্র যাত্রা করার জন্য, তাদের জার্নিটা করার জন্য তারা কিন্তু পাড়ি দিচ্ছিল। ওভার দ্য সি দ্য লিফটিং সি, দেখো ওভার দ্য সি মানে সমুদ্রে, দ্য লিফটিং সি মানে হচ্ছে উত্তাল সমুদ্রে। কারণ উনি বলছেন আমি দেখেছি 3খানা জাহাজ, বা আমি 3টে জাহাজকে দেখেছি সমুদ্রে পাড়ি দিতে। তাহলে সমুদ্রটা কেমন, সমুদ্রটা হচ্ছে ওই সমুদ্রে, আর বলছে ওভার দ্য সি মানে সমুদ্রে, আর লিফটিং সি মানে উত্তাল সমুদ্র। তার মানে কি, তার মানে মিনিংটা এরকম আসছে যে উনি দেখেছেন 3টে জাহাজকে ওই উত্তাল সমুদ্রে, 3টে জাহাজকে উনি পাড়ি দিতে দেখেছেন। The wind rose in the morning sky, তারপর উনি বলছেন the wind rose in the morning sky, ওই প্রভাতী আকাশে, বা এটাকে যদি আমি খুব সাধারণভাবে বলি তাহলে এরকম বলবো, ওই সকালের আকাশে, বুঝলো তো, ওই সকালের আকাশে বা প্রভাতী আকাশে। the wind rose মানে এটা কি, বাতাস উঠেছিল। তার মানে কি হয়েছে বলতো, সমুদ্রে বাতাস উঠেছে। ওই প্রভাতী আকাশে বা ওই সকালের আকাশে সমুদ্রে কি হয়েছে, সমুদ্রে বাতাস উঠেছে। and one was rigged for a long journey, আর একটা জাহাজ, এখানে উনি ওয়ানের কথা বলেন, ওয়ান এখানে উল্লেখ করেছেন, and one, আর একটি জাহাজ কি হচ্ছিল, rigged প্রস্তুত হচ্ছিল, কিসের জন্য, ফর আ লং জার্নি দীর্ঘ যাত্রার জন্য। এই গেল আমাদের ফার্স্ট স্ট্যান্ডার্ড। তাহলে ফার্স্ট স্ট্যান্ডার্ডটা আমি আরেকবার বলছি, ভালো করে বুঝো মিনিট। আই স 3 শিপস গো সেলিং বাই, আমি 3খানা জাহাজ দেখেছি পাড়ি দিতে। ওভার দি সি সমুদ্রে, দি লিফটিং সি উত্তাল সমুদ্রে, দ্য ওয়াইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই প্রভাতী আকাশে বা সকালের আকাশে, দি ওয়াইন্ড রোজ বাতাস উঠেছিল, and one was rigged for a long journey, আর একটা জাহাজ কি হচ্ছিল বলতো, আর একটা জাহাজ প্রস্তুত হচ্ছিল দীর্ঘ যাত্রার জন্য, একটা জাহাজ প্রস্তুত হচ্ছিল দীর্ঘ যাত্রার জন্য, কবি কিন্তু বলছেন। তারপর উনি কি বলছেন, the first ship turned towards the west, উনি দেখছেন, উনি দেখতে পেয়েছিলেন, কি দেখতে পেয়েছেন, the first ship ওই প্রথম জাহাজটি turned towards the west পশ্চিম দিকে বাঁক নিল। তাহলে প্রথম জাহাজটি কোন দিকে বাঁক নিল, প্রথম জাহাজটি পশ্চিম দিকে বাঁক নিল। ওভার দি সি দি রানিং সি সমুদ্রে, দি রানিং সি মানে হচ্ছে কি, চলমান সমুদ্রে। তাহলে এখানে রানিংটা হচ্ছে পজিটিভিটির একটা সাইন, মনে রাখবে কিন্তু। ওভার দি সি দি রানিং সি সমুদ্রে, ওই চলমান সমুদ্রে। তো দেখো দা রানিং সি, সমুদ্র তো আর ধরো ইয়ে হয় না, সমুদ্র কি চলে, সমুদ্র তো ছুটতে পারবে না, এটা কিন্তু একটা পার্সোনিফিকেশন। দা রানিং সিটা হচ্ছে একটা পার্সোনিফিকেশন, এটা তোমরা মনে রাখবে। তাহলে পার্সোনিফিকেশনটা কি আমি আরেকবার বলে দিই, কোনো জড় বস্তুকে বা কোনো জড় পদার্থকে যখন হিউম্যানের রূপ দেওয়া হয় তখন সেটা হয়ে গেল পার্সোনিফিকেশন। তাহলে কি বলছে, দা ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দি ওয়েস্ট, প্রথম জাহাজটি বাঁক নিয়েছিল পশ্চিম দিকে। ওভার দি সি সমুদ্রে, দা রানিং সি চলমান সমুদ্রে, and by the wind was all possessed, আর বাতাস কি করেছিল, বাতাস কিন্তু কি করেছিল, বাতাস কিন্তু
নিজের বশে করে নিয়েছিল, নিজের অধিকারে করে নিয়েছিল। and carried to a rich country, আর এর ফলে কি হলো, এর ফলে কিন্তু ওই জাহাজটি একটি সমৃদ্ধশালী দেশে, একটি ধনী দেশে পৌঁছাতে সক্ষম হয়েছিল বা পৌঁছে গিয়েছিল। তার মানে কি, তার মানেটা হচ্ছে ওখানে মানে সমুদ্রে যে বাতাসটা উঠেছিল বা সমুদ্রে যে বাতাসটা বইছিল, হ্যাঁ, সেই বাতাসটা কিন্তু কার ফেভারে ছিল, কার অনুকূলে ছিল, ওই যাত্রার অনুকূলে ছিল। মানে এখানে যে প্রথম জাহাজটির কথা উনি বলছেন, কবি বলছেন এই জাহাজটির অনুকূলে কিন্তু, এই জাহাজটির অনুকূলে কিন্তু এই জাহাজটির অনুকূলে কিন্তু বাতাস বইছিল, যার জন্যই ওই জাহাজটি খুব সহজে একটি সমৃদ্ধশালী দেশে অথবা আমরা বলতে পারি একটি ধনী দেশে কিন্তু পৌঁছে গিয়েছিল বা পৌঁছাতে পেরেছিল। কেননা কি, কারণটা কি, কারণটা হচ্ছে কি, ওই সমুদ্রে যে বাতাসটা উঠেছিল সেই বাতাসটা সাহায্য করেছিল ওই জাহাজটাকে সাহায্য করেছিল, যার জন্য কিন্তু ওই জাহাজটা পৌঁছাতে পেরেছিল একটি ধনী দেশে বা একটি সমৃদ্ধশালী দেশে পৌঁছাতে পেরেছিল। এখানে আমি একটা কথা বলি, দেখো দ্য রানিং সি, এটা কিন্তু একটা ডেভিয়েশন টার্ম, সাহিত্যের ভাষা একটা লিটারেচারের একটা ইম্পর্টেন্ট টার্ম, ডেভিয়েশন টার্ম। কেন ডেভিয়েশন টার্ম, যে দেখো ওখানে অ্যাকচুয়াল রানিং সি তো হয় না, রানিং সি কখনই হতে পারে না, ওটা ফ্লোয়িং সি হতে পারে। হ্যাঁ, জল মানে তোমরা ধরো প্রবাহমান জলধারা আমরা বলতে পারি। হ্যাঁ, তো এখানে ফ্লোয়িং এক্সাক্ট যে ওয়ার্ডটা ওখানে মানে দেয়া যেতে পারে সেটা হচ্ছে ফ্লোয়িং সি, কিন্তু কবি কিন্তু এখানে ইচ্ছাকৃতভাবে রানিং সি ইউজ করেছেন, কারণ এখানে কিন্তু উনি একটা ডেভিয়েশন টার্ম ইউজ করেছেন। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তার মানে এখানে আমি প্রথম থেকে আবার বলছি, দেখো I saw 3 ships go sailing by, আমি দেখেছি 3টে জাহাজকে পাড়ি দিতে, ওভার দি সি, সমুদ্রে, টিলিপটিং সি, উত্তাল সমুদ্রে, and the wind rose in the morning sky, প্রভাতী আকাশে বা সকালের আকাশে বাতাস উঠেছে, and one was rigged for a long journey, আর প্রথম জাহাজটি কি হচ্ছিল, প্রথম জাহাজটি প্রস্তুত হয়েছিল বা হচ্ছিল কিসের জন্য, দীর্ঘ যাত্রার জন্য। এই গেল আমাদের একটি স্ট্যান্জায়। উনি দ্বিতীয় স্ট্যান্জায় উনি কি বলছেন, দেখো উনি দ্বিতীয় স্ট্যান্জায় বলছেন দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দি ওয়েস্ট, আর প্রথম জাহাজটি পশ্চিম দিকে বাঁক নিল বা পশ্চিম দিকে ঘুরলো, ওভার দি সি, সমুদ্রে, দি রানিং সি, দি রানিং সি মানে হচ্ছে চলমান সমুদ্রে কি হলো, ওই জাহাজটি পশ্চিম দিকে বাঁক নিল, and by the wind was all possessed, আর বাতাস কিন্তু কি করলো বলতো, বাতাস কিন্তু নিজের অধিকারে করলো, and carried to a rich country, আর অধিকারে করে কি করলো, মানে বাতাস যে উঠেছিল, মানে যে বাতাসটা বইছিল, ওই বাতাসটা কিন্তু ওই জাহাজটির অনুকূলে বইছিল, যার জন্য ওই জাহাজটি কিন্তু খুব সহজে কি হয়ে গেল, ক্যারিড টু আ রিচ কান্ট্রি, একটা ধনী দেশে পৌঁছাতে পেরেছিল বা সে পৌঁছে গিয়েছিল একটি ধনী দেশে অথবা একটি সমৃদ্ধশালী দেশে। কেন কি, কেননা যে বাতাসটা উঠেছিল সে বাতাসটা সাহায্য করেছিল, বা বাতাসটা কিন্তু প্রতিকূল পরিস্থিতি তৈরি করেনি ওই জাহাজটার জন্য, বরং অনুকূলে বইছিল বাতাসটা, যার জন্য কিন্তু এখানে ওই জাহাজটি কিন্তু পৌঁছে গিয়েছিল একটি ধনী দেশে বা আমরা বলতে পারি একটি সমৃদ্ধশালী দেশে। তারপরে দেখো আমরা একেবারে থার্ড স্ট্যান্ডে চলে আসছি। তাহলে প্রথম জাহাজটার কথা আমরা জেনে গেলাম, এবার আমরা যে দ্বিতীয় জাহাজটি উনি বলছেন, দ্বিতীয় জাহাজটির কথা আমরা এবার জানবো। দেখো কি বলছেন, দি সেকেন্ড টার্ন টুয়ার্ডস দি ইস্ট, আর দ্বিতীয় জাহাজটি বাঁক নিল পূর্ব দিকে, দ্বিতীয় জাহাজটি বাঁক নিল পূর্ব দিকে, ওভার দি সি, সমুদ্রে, দি কোয়াকিং সি, কোয়াকিং সিটা কিন্তু এখানে যে ফ্রেজটা ইউজ করা হয়েছে এটা কিন্তু একটা নেগেটিভিটির সাইন, মনে রাখবে, এটা কিন্তু একটা নেগেটিভ, কিন্তু পজিটিভিটির সাইন নয়, এটা একটা নেগেটিভ সাইন আমরা বলতে পারি। তো এখানে কোয়াকিং সিটা কি বলতো, কোয়াকিং সি হচ্ছে ভয়ের সমুদ্র, মানে যেখানে বিপদ, একটা বিপদের সমুদ্রকে বোঝাচ্ছে কিন্তু এখানে। and the wind hunted it like a beast, তার মানে কি হচ্ছে, দেখো এই যে দেখো দ্বিতীয় জাহাজটা যেই পাড়ি দিয়েছে যাত্রার জন্য,
সেই কিন্তু মানে উনি তো বলেই দিচ্ছেন কোয়াকিং সি, বিপদময় সমুদ্র বলতে পারি আমরা এখানে। দি ওয়াইন্ড হান্টেড ইট লাইক এ বিস্ট। আর সেই মুহূর্তে কি হয়েছে বলতো, বাতাস কিন্তু কি করেছে, তাকে পশুর মতো কিন্তু শিকার করেছে, পশুর মতো ধাওয়া করেছে, বুঝলে তো, শিকার করার জন্য। দি ওয়াইন্ড হান্টেড ইট, হান্টেড ইট মানে কি, হান্টেড ইট মানে হচ্ছে শিকার করা, লাইক এ বিস্ট পশুর মতো। তার মানে এখানে দেখো হান্টেড করা, দেখো বাতাস কি হান্টেড করতে পারে? বাতাসটা ধরো ধরো একটা নন লিভিং থিং ধরো, তো এ তো ইয়ে করতে পারবে না, তো শিকার করতে পারবে না। একটা ধরো হিউম্যান শিকার করে, একটা এটাও কিন্তু একটা পার্সোনিফিকেশন। মানে এখানে ওয়াইনটা কি করছে বলতো, ওয়াইনটাকে পার্সোনিফাই করা হচ্ছে। আর কাকে? আর হান্টেড ইট, ইট মানে হচ্ছে তোমার শিপকে, বুঝতে পারছো? তো ওয়াইনটাকে পার্সোনিফাই করা হচ্ছে এখানে। তো এখানে এটা কিন্তু একটা পার্সোনিফিকেশন। তাহলে দা ওয়াইন্ড হান্টেড ইট, তাহলে বাতাসটা কি করছে, শিকার করছে। ইট মানে ওই জাহাজটাকে, লাইক এ বিস্ট, কার মতো? লাইক এ বিস্ট মানে পশুর মতো। এখানে কিন্তু লাইক আছে, তার মানে আমরা বুঝে নিলাম সিমিলি, আমি তোমাদের বলেছিলাম ক্লাসে। আচ্ছা, টু অ্যাঙ্কর ইন ক্যাপটিভিটি, তার মানে কি করলো, বাতাসটা এটাকে পশুর মতো শিকার করলো। টু অ্যাঙ্কর ইন ক্যাপটিভিটি, কি করতে? টু অ্যাঙ্কর, এটাকে বাধ্য করালো, এক প্রকার নোঙর করাতে বাধ্য করলো, বন্দি করলো, বুঝতে পারছো? টু অ্যাঙ্কর ইন ক্যাপটিভিটি মানে এটাকে বন্দি করে দিল, মানে ওই জাহাজটাকে আর এগোতে দিল না, এমন ভাবে শিকার করলো যে জাহাজটাকে বাধ্য করালো ওই সমুদ্রের মধ্যে নোঙর করাতে থামাতে, যে সে তার মুভমেন্টটাকে সে কিন্তু কন্টিনিউ রাখতে পারলো না। এটাকে বলা হচ্ছে ক্যাপটিভিটি, মানে হলো বন্দি দশা এখানে। তারপরে উনি কি বলছেন, তারপরে স্ট্যান্ডে আমরা চলে আসি। অলরেডি আমরা কটা স্ট্যান্ডে পড়লাম, এখন দেখো তিনখানা স্ট্যান্ডে কিন্তু আমরা অলরেডি পড়ে নিয়েছি। এবার আমরা চারখানা স্ট্যান্ডে চলে যাচ্ছি। কি বলছেন? The third ship drove towards the north. The third ship drove towards the north. তাহলে প্রথম জাহাজটি পৌঁছে গেছে খুব সহজে। দ্বিতীয় জাহাজটি যাত্রা শুরু করেছে, কিন্তু সে তার জার্নিটা কিন্তু কন্টিনিউ রাখতে পারেনি। কারণ কি? কারণ বাতাস কিন্তু সেই জাহাজটাকে বাধ্য করেছে নোঙর করাতে। সেই বাতাসটা কি করেছে, তাকে বন্দি করে দিয়েছে, বুঝলে? সমুদ্রের মাঝে তাকে বন্দি করে দিয়েছে। কেন? কারণ সেই বাতাসটা কিন্তু তার ফেভারে কিন্তু বইছিল না। হ্যাঁ, এবার দেখো তৃতীয় জাহাজটা কি অবস্থা, সেটা আগে আমরা দেখব। দি থার্ড শিপ ড্রপ টুয়ার্ডস দি নর্থ। আর তৃতীয় জাহাজটি কোন দিকে বাঁক নিল? উত্তরের দিকে বাঁক নিল। ওভার দি সি, সমুদ্রে। দি ডার্কেনিং সি, দেখো ডার্কেনিং সি মানে হচ্ছে অন্ধকারময় সমুদ্র। তার মানে এখানে ডার্কেনিংটাও কিন্তু মোটেও কিন্তু পজিটিভিটির সাইন নয়, এটাও কিন্তু একটা নেগেটিভিটির সাইন। তার মানে সমুদ্র যে ভয়ঙ্কর হয়ে উঠেছে, সেই বিষয়টা কিন্তু এখানে কবি বুঝতে চাইছেন। যে দ্য থার্ড শিপ ড্রপ টুয়ার্ডস দি নর্থ, তৃতীয় জাহাজটি যাত্রা শুরু করেছে। হ্যাঁ, আর কি হয়ে গেছে? উত্তর দিকে বাঁক নিয়েছে। ওভার দি সি, সমুদ্রে। দি ডার্কনিং সি, অন্ধকারময় সমুদ্রে। বাট নো ব্রেথ অফ ওয়াইন্ড কেম ফর্থ। কিন্তু এখানে কি হয়েছে বলতো, এখানে কিন্তু এই সময় কিন্তু কোনো বাতাস কিন্তু সমুদ্রে উঠেনি, মানে কোনো বাতাস বইছিল না। দি ডেক শন ফ্রস্টেলি, আর সেখানে কি হচ্ছিল, ওই যে জাহাজের যে পাটাতন, সেখানে কি হচ্ছে বলতো, সেখানে সন ফ্রস্টেলি মানে সেখানে ধরো সূর্যের আলো পড়ছে। ফ্রস্টেলি মানে হচ্ছে তোমার যখন ধরো কুয়াশার মধ্যে যখন কোনো আলো, মানে সূর্যের যখন আলো পড়ে তখন যে ইয়েটা থাকে, সেটাই ফ্রস্টেলি আর কি বলছে এখানে, আবছা আবছা। দি নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক। আর উত্তরে আকাশটা কি হয়ে উঠেছিল বলতো, ঘন এবং কালো। উত্তরে আকাশটা অনেক উঁচুতে রয়েছে। হ্যাঁ, আর কালো, ওই আকাশটা কেমন দেখাচ্ছিল, কালো দেখাচ্ছিল। ওভার দি প্রাউড আনফ্রুটফুল সি। প্রাউড মানে হচ্ছে এখানে মানে অহংকারী সমুদ্রকে বলা হচ্ছে, অহং সমুদ্রকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, বা উদ্ধত, এখানে উদ্ধত সমুদ্রকে বলা হচ্ছে। আর আনফ্রুটফুল সি মানে হচ্ছে এখানে অকেজো সমুদ্রকে আমরা বলতে পারি। তার মিনিংটা কি আসলে আমি আবার বলে দিই। তা এখানে দেখো চারখানা লাইন, এই স্ট্যান্ডে মিনিংটাকে আমি একবার পরিষ্কার করে দিচ্ছি। দি থার্ড শিপ ড্রপ টুয়ার্ডস দি নর্থ, তৃতীয় জাহাজটি যাত্রা শুরু করেছে। এটা কোন দিকে বাঁক নিল?
উত্তর দিকে, ওভার দি সি সমুদ্রে, দি ডার্কনিং সি অন্ধকারময় সমুদ্রে, বাট নো ব্রেথ অফ ওয়াইন্ড কেম ফর কিন্তু বাতাস উঠেনি, বাতাস কিন্তু বয়নি এই সময়, কিন্তু সমুদ্রে বা কোনো বাতাস ওঠেনি। দ্য ডেকস অন ফ্রস্টেডি আর পাটাতনটা কি হচ্ছিল দাদা, সূর্যের আবছা আবছা আলো কিন্তু পড়ছিল। কেন আবছা আবছা আলো? ওই যে হালকা ধরো কুয়াশা রয়েছে, কুয়াশার মধ্যে যে, ওই জন্য বলছে দ্য ডেকস অন ফ্রস্টেডি। দ্য নর্দার্ন স্কাই, তারপর কি বলছে দেখো, উনি কি বলছেন, দ্য নর্দার্ন স্কাই রোজ হাই এন্ড ব্ল্যাক, আর উত্তরে আকাশটা মনে হচ্ছে আরো মনে হচ্ছে অনেক উঁচুতে রয়েছে, এন্ড ব্ল্যাক আকাশটা কেমন ছিল, কালো, ওভার দি প্রাউড আনফ্রুটফুল সি উদ্ধত এবং অকেচু সমুদ্রের কথা বলছেন। ইস্ট এন্ড ওয়েস্ট দ্য শিপ কেম ব্যাক, তারপর উনি বলছেন যে পূর্বে এবং পশ্চিমে যে দুটো জাহাজ প্রথমে যাত্রা শুরু করেছিল, এরা কিন্তু কি হলো, এই জাহাজগুলো কিন্তু কেম ব্যাক ফিরে এলো, হ্যাপিলি অর আনহ্যাপিলি, এটা খুশিতে হতে পারে বা অখুশিতেও হতে পারে। বাট দ্য থার্ড ওয়েন্ট হোয়াইট এন্ড ফার, কিন্তু এই তৃতীয় জাহাজটি যেটা মানে অন্ধকারময় সমুদ্রে যেটা যাত্রা শুরু করেছে, এই জাহাজটি কিন্তু অনেক দূরে চলে গেছে, সমুদ্র অনেক গভীরে চলে গেছে, ইনটু অ্যান আনফরগিভিং সি, একটা ক্ষমাহীন সমুদ্রে মানে পৌঁছে গেছে। আর কি বলছে, আন্ডার আ ফায়ার স্পিলিং স্টার, দেখো এখানে স্টারটা হচ্ছে তারা, তো স্টারটা হচ্ছে অ্যাকচুয়াল স্টার ইজ এ সাইন অফ হোপ। আমরা যদি স্টারের মিনিংটা যদি শুরু করি তাহলে কি পাবো, স্টার ইজ এ সাইন অফ হোপ, তারা আমাদের কি করে, তারা আমাদের পথ দেখান, বুঝতে পারছো? কিন্তু এখানে দেখো ফায়ার স্পিলিং উনি কিন্তু জুড়ে দিয়েছেন, এখানে কিন্তু মোটেও কিন্তু মানে এটা কিন্তু হোপফুল কিন্তু পিকচার নয়, এখানে কিন্তু একটা হোপলেস পিকচারের কথা উনি বলছেন, মানে এটা একটা নেগেটিভিটি একটা সাইন। ফায়ার স্পিলিং স্টার মানে হচ্ছে কি, স্টার মানে কি, স্টার মানে হচ্ছে তোমার নক্ষত্র, তাহলে কেমন, এটা হচ্ছে আমি এরকম কথা এরকম বলতে পারি আর কি, যে অগ্নি উদ্গীরণকারী নক্ষত্রের কথা এখানে বলছেন উনি, অগ্নি উদ্গীরণকারী নক্ষত্রের কথা উনি বলছেন, তাই উনি দেখা এখানে জুড়ে দিয়েছেন উনি ফায়ার স্পিলিং স্টার, তার মানে এই সাইনটা মোটেও কিন্তু পজিটিভিটির সাইন নয়, এটা একটা নেগেটিভিটির সাইন। ইট ওয়াজ রিক ফর এ লং জার্নি, তার মানে কি, তাহলে কেমন তারাটা, কেমন তারাটা হচ্ছে এরকম, অগ্নি উদ্গীরণকারী নক্ষত্রের নিচে এই তৃতীয় জাহাজটি কিন্তু প্রস্তুত রয়েছে, হ্যাঁ, কিসের জন্য, দীর্ঘ যাত্রার জন্য। তাহলে এখানে আমরা তিন ধরনের যে মুভমেন্ট, তিন ধরনের যে তোমার জাহাজ, এই তিন ধরনের জাহাজের মুভমেন্টের কথা নিয়ে বলছেন, যে প্রথম জাহাজটি যখন যাত্রা শুরু করে তখন সেই সমুদ্রে বাতাস উঠেছে, এবং সমুদ্রে যে বাতাসটা উঠেছে সেই বাতাসটা কিন্তু একেবারে যাত্রা করার জন্য একটা অনুকূল বাতাস, মানে অনুকূলে বইছিল, ওই জাহাজের অনুকূলে কিন্তু বাতাসটা বইছিল, যার জন্য কি হয়েছে, ওই প্রথম জাহাজটি সক্ষম হয়েছে একটি রিচ কান্ট্রিতে, একটি সমৃদ্ধশালী দেশে পৌঁছাতে পেরেছিল। কিন্তু তারপরে আমরা দেখো সেকেন্ড জাহাজটির কথা আমরা যেখানে যে দেখলাম, উনি যে বলছেন যে সেকেন্ড শিপ যেটা দ্বিতীয় জাহাজটা কোন দিকে বাঁক নিয়েছে, দ্বিতীয় জাহাজটা বাঁক নিয়েছে ইস্টে অর্থাৎ পূর্ব দিকে। কিন্তু যে দ্বিতীয় জাহাজটি পূর্ব দিকে বাঁক নিয়েছে যখন যাত্রাটা শুরু করেছে তখন কিন্তু সেখানে কি, তখন কিন্তু সেখানে বাতাস উঠেছে, আর যে বাতাসটা কিন্তু মোটেও কিন্তু অনুকূল নয় ওই জাহাজটার জন্য, মানে প্রতিকূলে বইছিল, অর্থাৎ তার মানে আমরা খুব সহজ ভাষায় বলতে গেলে কি, যে এই বাতাসটি উনি সহজভাবে বলছেন, এই বাতাসটি কিন্তু শিকার করছে, ওই জাহাজটিকে শিকার করছে, যেতে দিচ্ছে না, এগোতে দিচ্ছে না, হ্যাঁ, বন্দি করেছে, মানে ওই জাহাজটিকে নোঙর করাতে বাধ্য করছে, বন্দি করে দিয়েছে। এটা একটা জাহাজের কথা আমরা দেখলাম। আর একটি জাহাজের তৃতীয় জাহাজটি, সেই জাহাজটি তোমার নর্থের দিকে বাঁক নিয়েছে, উত্তরের দিকে বাঁক নিয়েছে, আর জাহাজটি ধীরে ধীরে বেশ গভীরে চলে গেছে, সমুদ্রের গভীরে। সমুদ্রটা কিন্তু মোটেও কিন্তু মানে বেশ মোটেও কিন্তু ওই জার্নির জন্য মানে ওই যাত্রার জন্য মোটেও কিন্তু শুভ সংকেত দিচ্ছেন না, হ্যাঁ, নিরাপদ সমুদ্রের কথা উনি বলছেন না, উনি বলছেন আনফরগিভিং এর কথা এখানে উনি বলছেন, ক্ষমাহীন সমুদ্রের কথা উনি বলছেন। আর উনি কি বলছেন, আর একটা কথা উনি বলেছেন যে দেখো, হ্যাঁ, আরেকটা কথা উনি বলেছেন
যে এই সমুদ্রটা কিন্তু ডার্কনিং সি। দেখো আমি লাইনটা রিপিট করছি, তোমরা ভালো করে শুনবে আর দেখবে, তোমাদের বইটা ভালো করে লক্ষ্য করো। The third ship dropped towards the north over the sea, the darkening sea, but no breath of wind came forth. The decks shone frostily. তারপরে তৃতীয় জাহাজটি যাত্রা শুরু করেছে, হ্যাঁ, জাহাজটি বাঁক নিয়েছে উত্তর দিকে, আর সমুদ্রটা হচ্ছে অন্ধকারময় সমুদ্র। তার মানে মোটেও কিন্তু ভালো সংকেত দিচ্ছে না। তার মানে অন্ধকারময় সমুদ্র, আর বাট নো ব্রেথ অফ ওয়াইন্ড কেম ফর, আর কি হয়েছে সেখানে কিন্তু বাতাস কিন্তু ওঠেনি। উনি পরের দিকে দেখো, একবার শেষের দিকে দেখো, উনি আরেকটা কথা বলছেন, বাট দ্য থার্ড ওয়েন্ট হোয়াইট অ্যান্ড ফার। তৃতীয় জাহাজটি বেশ দূরে চলে গেছে, অনেকটা দূরে চলে গেছে, অনেকটা গভীরে চলে গেছে, ইনটু অ্যান আনফরগিভিং সি, ক্ষমাহীন সমুদ্রে চলে গেছে। এই কথা উনি বলছেন। দেখো আমরা যেটা জানলাম এটা হচ্ছে আউটার মিনিং, এটা হচ্ছে সারফেস মিনিং। তাহলে ডিপ মিনিংটা কি আসছে এখানে আদতে, মানে সরি, এখানে অ্যাকচুয়ালি উনি তিনটে জাহাজকে তিন ধরনের মানুষের সঙ্গে তুলনা করছেন। প্রথম জাহাজটি আমরা দেখলাম, প্রথম জাহাজটি খুব সহজে একটি দেশে পৌঁছাতে পেরেছিল। তো প্রথম জাহাজটি এখানে উল্লেখ করেছেন, প্রথম জাহাজটিকে উনি সেই সমস্ত মানুষগুলোর সঙ্গে উল্লেখ করেছেন যারা হচ্ছে ধনী মানুষ, বুঝতে পারছো, যারা হচ্ছে ধনী, মানে যাদের জীবনযাপনের বা লাইফ স্পেন্ড করতে কোনো রকম প্রবলেম হয় না, বা কোনো হয়তো সমস্যার যাদের সম্মুখীন হতে হয় না, সেই ধরনের মানুষদেরকে উনি বুঝিয়েছেন। সেকেন্ড শিপের যে মুভমেন্ট আমরা দেখেছি, যে উনি কি বলছেন, দ্বিতীয় জাহাজটি যাত্রা শুরু করেছে, হ্যাঁ, সমুদ্রে, কিন্তু সেই মুহূর্তে কি উঠে গেছে, বাতাস উঠে গেছে, সেই ভয়ঙ্কর বাতাস। আর বাতাস কি করেছে, বাতাসটা কিন্তু শিকার করছে কাকে, ওই জাহাজটিকে, মানে বাতাসটা কোনোভাবেই জাহাজটাকে এগোতে দিচ্ছে না। তার মানে এখানে উনি সেকেন্ড জাহাজটিকে সেই সমস্ত মানুষজনদের সঙ্গে তুলনা করছেন যিনারা বা যারা প্রচন্ড কষ্ট করেও জীবনে এগোতে পারেন না, প্রচন্ড স্ট্রাগল করেন, কিন্তু তা সত্ত্বেও প্রচন্ড স্ট্রাগল করার পরেও যিনারা উন্নতির শিখরে পৌঁছাতে পারে না, যিনারা লাইফটাকে কমপ্লিট করতে পারেন না, এই ধরনের মানুষগুলোকে উনি বুঝিয়েছেন, মানুষদেরকে উনি বুঝিয়েছেন আর কি। এবার তৃতীয় জাহাজটি উনি কি বলছেন, দেখো তৃতীয় জাহাজটি এখানে কি হচ্ছে, তৃতীয় জাহাজটিকে আমরা দেখেছি যাত্রা শুরু করেছে, কিন্তু দ্বিতীয় জাহাজটি যাত্রা শুরু করেছে, কিন্তু দেখো সমুদ্রকে আবার বর্ণনা দিচ্ছেন যে সমুদ্রটা কিন্তু ডার্কনিং সি, মানে অন্ধকারময় সমুদ্র, মানে মোটেও ভালো সাইন নয়, বিপদের সংকেত উনি দিচ্ছেন। কিন্তু তৃতীয় আর একটা কথা উনি বলছেন যে সেখানে কোনো নো ব্রেথ অফ ওয়াইন্ড কেম ফর, এই সময় কিন্তু সমুদ্রে কিন্তু বাতাস উৎপন্ন হয়নি, বাতাস ওঠেনি। তা সত্ত্বেও এই জাহাজটা প্রস্তুত নিজের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে, কিন্তু সে কিন্তু তার নিজের জার্নিটাকে সে কন্টিনিউ রাখছে। এখানে সেই ধরনের মানুষদেরকে উনি বুঝিয়েছেন যে সমস্ত মানুষ নানা রকমের বাধা বিপত্তি সত্ত্বেও, নানা রকমের বাধা বিপত্তিকে উপেক্ষা করেও যে সমস্ত মানুষজনেরা নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যান নানা রকম বাধা বিপত্তি সত্ত্বেও, সেই ধরনের মানুষদেরকে উনি কিন্তু এখানে বুঝিয়েছেন। আরেকটা কথা এখানে উনি বলেছেন, দেখো তোমাদের আমি এটা একটু এক্সপ্লেন করে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাপিলি অর আনহ্যাপিলি এই শব্দটা তোমরা চলে এসো। ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস কেম ব্যাক হ্যাপিলি অর আনহ্যাপিলি। তার মানে কি উনি বলছেন যে প্রথম জাহাজটি এবং দ্বিতীয় জাহাজটি ফিরে এসেছে, কিন্তু উনি বলতে পারছেন না হ্যাপিলি বা আনহ্যাপিলি, হ্যাপিলি না আনহ্যাপিলি, খুশিতে না অখুশিতে। তার এখানে দেখো একটা মানুষ
সে প্রচন্ড ধনী, ধনী হলেই যে সে খুশি থাকবেন এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। একটা মানুষ সে গরিব কিন্তু তোমার দুস্থ হলেই বা গরিব হলেই যে সে অখুশি থাকবে এরকম কোনো ব্যাপার নেই। তো তাই উনি এটাকে তো এক্স্যাক্টলি অনুমান করতে পারছেন না, যার জন্য কিন্তু এটা উনি কিন্তু এখানে উল্লেখ করেছেন হ্যাপিলি অর আনহ্যাপি। তো আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছো। তোমরা বারবার করে কবিতাটি পড়ো। যদি সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে কোশ্চেনগুলো তোমরা করো, আমি নেক্সট ক্লাসে আবার আলোচনা করব। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো।